আসসালামু আলাইকুম। আজকে মূলত বাংলাদেশের স্বাস্থ্য খাত এবং চিকিৎসা সেবা এবং এর সংস্কার বিষয়ে কিছু কথা বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার মূলত স্বাস্থ্য কমিশন গঠন করেছে এবং স্বাস্থ্য কমিশন ইতিমধ্যেই রিপোর্ট প্রদান করেছে। বিশেষ করে অন্যান্য কমিশনের মতো বাংলাদেশের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও তিনি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। যাই হোক, স্বাস্থ্য খাত বাংলাদেশের একটি বিশাল বড় খাত, যদিও এটি শুধু বাংলাদেশেই নয়, গোটা পৃথিবীতেই মূলত চিকিৎসা সেবা একটি মৌলিক অধিকার এবং এটি মৌলিক খাত, অন্যতম। বিশেষ করে খাদ্যর পরই মূলত চিকিৎসাটি একটি বড় খাত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত হিসেবে পৃথিবীতে সকল দেশেই এবং জাতির মধ্যেই মূলত এটি প্রতিষ্ঠিত। সেই দিক বিবেচনায় বাংলাদেশেও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ব্যাপক এটি নিয়ে আলোচনা এবং সমালোচনা এবং নানা পরামর্শ বই বিদ্যমান। দেখা যাচ্ছে মূলত বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণই টিভিতে টকশোতে বিভিন্ন বিষয়ে তারা মূলত বাংলাদেশের যে স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা বা তার চিত্র, বিশেষজ্ঞ সিনিয়র ডাক্তাররাই মূলত যে বিষয়টি তুলে ধরতেছেন, স্বাস্থ্য খাতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা, যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা বর্তমানে সর্বনিম্ন এবং সবচেয়ে খারাপ। অর্থাৎ মূলত তারা যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে বিশেষ করে বাংলাদেশের 50 বছরের মধ্যে বর্তমান অবস্থাটি নাকি সবচেয়ে খারাপ এবং দুর্বল অবস্থা অত্যন্ত। অর্থাৎ বিশেষজ্ঞ ডাক্তার তারা বললেন বিশেষ করে যে তাদের সময় বিশেষ করে 7-8টি মেডিকেল কলেজ ছিল, যা বর্তমানে এসে মূলত দাঁড়িয়েছে 100টিতে, এবং যার ফলে একটি মনিটরিং ব্যবস্থা দুর্বল হওয়ায় সেক্ষেত্রে তারা উল্লেখ করতেছেন যে চিকিৎসার মানটি দুর্বল, বিশেষ করে একাডেমিক পড়াশোনা বা দক্ষতার জ্ঞানটি কম বলে উল্লেখ করতেছে। যাই হোক, বাস্তব চিত্র বিবেচনা করে দেখা যাচ্ছে মূলত স্বাস্থ্য খাতটি মূলত বিশেষ করে দুই ভাগেই বিভক্ত। একটি হলো মূলত গ্রামকেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থাপনা, আর একটি মূলত শহর কেন্দ্রিক। সেই দিক বিবেচনায় দেখা যাচ্ছে মূলত গ্রামের চিকিৎসার ক্ষেত্রে মূলত বাস্তব চিত্র হলো মূলত এখনো পর্যন্ত গ্রামে পল্লী চিকিৎসক বা গ্রামীণ চিকিৎসক রয়েছে, যারা মূলত স্বল্প টাকার ফিতেই মূলত প্রাথমিক যে চিকিৎসাটুকু প্রয়োজন, বিশেষ করে একটি রোগীর জন্য মূলত স্বাভাবিক তার প্রেশার চেক করা বা তার জ্বর সর্দি কাশি ইত্যাদি ছোটোখাটো প্রাথমিক পর্যায়ের যে অসুস্থতাগুলো রয়েছে, এগুলোর চিকিৎসা মূলত তারা দিতে পারতেছেন। বিশেষ করে তারা গ্রামীণ এমনকি ফার্মাসিস্ট ছোটোখাটো কোর্স করে ট্রেনিং করেও গ্রামে এটি বহু আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছিল যে মূলত গ্রামীণ প্রাথমিক চিকিৎসাটুকু যেন গ্রামের ডাক্তারাই দিতে পারে। সেই বিবেচনা এটি এখনও অব্যাহত আছে, এবং মূলত ফার্মেসির দোকানদার তারাও মূলত তাদের কাছাকাছি বা একই স্ট্যান্ডার্ডের মূলত এই চিকিৎসাটিও তারাও দিতে পারে। সেই বিবেচনা এখনও বিশেষ করে গ্রামে ওষুধ ক্রয় এবং গ্রামীণ ডাক্তারদের পরামর্শ নিয়েই মূলত প্রাথমিক রোগবালাইগুলো, বিশেষ করে ছোটোখাটো এগুলোর প্রাথমিক চিকিৎসা মূলত মানুষ পাচ্ছে। বিশেষ করে ধনী গরিব সকলেই মূলত গ্রামের এই চিকিৎসাটি পাচ্ছে। তারপর দেখা যাচ্ছে শহরের দিকে তাকালে শহরে মূলত প্রায় আধুনিক হসপিটাল গড়ে উঠেছে, বিশেষ করে লেভিট, স্কোয়ার, ইউনাইটেড কেয়ার এই জাতীয় বিশেষ করে উন্নত এশিয়ার উন্নত দেশগুলোর সাথে বিশেষ ওই স্ট্যান্ডার্ডের একই পর্যায়ের হসপিটাল এখানে তৈরি হয়েছে এবং গড়ে উঠেছে, যার ফলে এখানে মোটামুটি এশিয়ার অন্যান্য দেশগুলোর মতোই চিকিৎসা এখানেও এইসব হসপিটালগুলোতে দেওয়া হচ্ছে। তবে এইসব হসপিটালগুলো প্রাইভেট হওয়ায় এর চিকিৎসা খরচ অত্যন্ত ব্যয়বহুল, বিশেষ করে মূলত শহরের লোকজনই বড় আকারে চিকিৎসা নিতে পারে। সেক্ষেত্রে
গ্রামের লোকদের, বিশেষ করে অত্যন্ত দরিদ্র লোকদের, তাদের পক্ষে এটি চিকিৎসা নেওয়া কঠিন কাজ। অনেক সময় তাদেরকেও চিকিৎসা নিতে হয় জীবন বাঁচানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে তাদের জমাজম বিক্রি করা বা নানান ধরনের ক্ষয়ক্ষতি শিকার হতে হয়। বিশেষ করে এর চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি হয়। এমনকি এখানে বিদেশি বিভিন্ন দেশের ডক্টর রয়েছেন, ভারতীয় এবং অন্যান্য দেশের ডাক্তারও এখানে চিকিৎসা দিয়ে থাকে। এই হলো মোটামুটি গ্রামীণ এবং শহরের ব্যবস্থাপনা। পাশাপাশি প্রতিটি উপজেলা এবং জেলাতেই মূলত সরকারি হসপিটাল রয়েছে, যেগুলো থেকে মূলত গ্রামের জ্বর সর্দির পাশাপাশি একটু বড় ধরনের সিরিয়াস অসুস্থতা যখন তৈরি হয়, সেই ক্ষেত্রে লোকজন মূলত জেলা এবং উপজেলা চিকিৎসা নিতে পারতেছে। এবং পাশাপাশি ঢাকা মেডিকেল, বারডেম, পিজি এই হসপিটালগুলো থেকেও দেখা যাচ্ছে মূলত সরকারি হসপিটালগুলো, বিশেষ করে প্রধান হসপিটাল হিসেবে বাংলাদেশে বিবেচিত, এগুলো থেকেও মূলত চিকিৎসা নিতে পারতেছে। এবং জোরারদি হসপিটাল ইত্যাদি হসপিটালগুলো থেকে মূলত চিকিৎসা নিতে পারতেছে। এগুলো মূলত চিকিৎসা ব্যয় কম, সরকারি হসপিটাল, সেক্ষেত্রে গরিব মানুষও মূলত চিকিৎসা নিতে পারতেছে। তবে চিকিৎসা নিতে পারলেও যে বিষয়টি মূলত চিকিৎসা ক্ষেত্রে দেখা যায় যে একজন রোগী স্বাভাবিকভাবেই তার যখন একটি হার্ট বা কিডনি বা বড় ধরনের এই জাতীয় একটি অপারেশন বা বড় ধরনের চিকিৎসা সংক্রান্ত তার সমস্যা তৈরি হয়েছে, সেক্ষেত্রে সে চিকিৎসা মূলত সরকারি হসপিটাল, ঢাকা মেডিকেল বা ইত্যাদিতেও সে মূলত চিকিৎসা নিতে পারতেছে, আসতে পারতেছে। এবং প্রাথমিক চিকিৎসার যে খরচটুকু মূলত এইটুকু সে সরকারের কাছ থেকেই পাচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখা যাবে তার সুস্থতা পর্যন্ত তার অনেক ওষুধপত্র লাগবে এবং ওষুধের দাম অত্যন্ত বেশি। সেই ক্ষেত্রে যদি হসপিটালগুলো মূলত কিছুদিনের জন্য প্রাথমিক একটি সরকারি ওষুধ বিনা পয়সায় দিয়ে থাকে, কিন্তু দেখা যাচ্ছে মূলত বাস্তবতা হলো যে একজন দরিদ্র লোককে সে যদি হার্ট অপারেশন বা কিডনি অপারেশন করে, সেই ক্ষেত্রে তার পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত যাবতীয় খরচ, শতভাগ খরচ, এটি মূলত সরকার প্রদান করে না বললেই চলে। সেক্ষেত্রে তাকে খরচ করতে হয়। এই ক্ষেত্রে তার চিকিৎসা সংক্রান্ত কিছুটা সমস্যা তৈরি হয়ে থাকে, যার ফলে দেখা যায় সরকারি হসপিটালগুলো থেকে মূলত মানুষ চিকিৎসা পাচ্ছে, দরিদ্র মানুষ প্রায় চিকিৎসা পাচ্ছে, এত কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হলো চিকিৎসার ব্যয়টুকু নিয়ে, বিশেষ করে ওষুধপত্রের স্বাভাবিকভাবেই দাম অত্যন্ত বেশি। অনেক ওষুধ বিদেশে এখন রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশের ওষুধ বহুত কোম্পানি রয়েছে, অনেকগুলো কোম্পানি। স্বাভাবিকভাবেই বিভিন্ন ওষুধ দেখা যাবে একটি ট্যাবলেটের দাম এমনকি 200-500 টাকা পর্যন্ত অনেক ক্ষেত্রে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ। স্বাভাবিকভাবেই ওষুধ কোম্পানিগুলো স্বাভাবিকভাবেই মূলত বেসরকারি খাতের হওয়ায় তারা বিজনেস চিন্তা থাকে এবং সেই বিবেচনায় ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, যার ফলে এর দাম অত্যন্ত বেশি। সেই দিক বিবেচনায় দরিদ্র লোকজনের এই ক্ষেত্রে ওষুধপত্র কিনা এবং পুরোপুরি সুস্থ পর্যন্ত তার স্বাভাবিকভাবেই নিজস্ব খরচ থেকে চিকিৎসায় ব্যয় করতে হয় এবং এর মাধ্যমেই তাকে মূলত সুস্থ হয়ে উঠতে হয়, যার ফলে চিকিৎসার ক্ষেত্রে তার একটু ঘাটতি তৈরি হয়। এটা সত্য, এই বিষয়ে সন্দেহ নেই। অর্থাৎ সরকারি ব্যবস্থাপনা যতটুকু আছে, প্রত্যেক দরিদ্র লোকই চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছে এবং তার রোগটি আইডেন্টিফাই করা পর্যন্ত সে যেতে পারতেছে। সেই ব্যবস্থাপনা গ্রাম থেকে রাজধানী পর্যন্ত, শহর পর্যন্ত বিদ্যমান। কিন্তু তার চিকিৎসার ব্যয়টুকু রাষ্ট্র পুরোটা বহন করতেছে না, এইটুকু তার সমস্যা হচ্ছে। আর এই বিবেচনায় দেখা যাচ্ছে উন্নত দেশগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে নানা ধরনের হেলথ পলিসি থাকে, বিভিন্ন ইন্স্যুরেন্স ব্যবস্থা থাকে, সেই সব বিবেচনায় মানুষ মূলত চিকিৎসা পেয়ে থাকে, সমস্যা হয় না। আর বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় মূলত মানুষজন ধার করতে হচ্ছে বা জমাজন বিক্রি করতে হচ্ছে ইত্যাদি নানাভাবেই মানুষকে মূলত এই সমস্যাটুকু চিকিৎসা সুস্থ হওয়ার জন্য নানা পদক্ষেপ নিতে হচ্ছে। তবে রাষ্ট্র থেকে মোটামুটি কিছুটা সাহায্য পাচ্ছে, এতে সন্দেহ নেই। এখন অন্য বিষয়টি খেয়াল করে দেখা যাচ্ছে মানের ক্ষেত্রে, এই দিক বিবেচনায় দেখা যাচ্ছে মূলত বাংলাদেশের প্রায় প্রতি বছরই প্রায় 12,000 কোটি টাকার মতো মূলত ভারতে চলে যাচ্ছে। প্রায় লক্ষাধিক রুগী
প্রতি বছরই নাকি বাংলাদেশ থেকে প্রায় ভারতে হসপিটালগুলোতে চিকিৎসা নিয়ে অভ্যস্ত। এবং মূলত দেখা যাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়া রিপোর্ট থেকে রোগীগণ মূলত এই কথাটি উল্লেখ করে যে ওখানে চিকিৎসা তারা ভালো সেবা পাচ্ছে, মান ভালো এবং সার্ভিস ভালো পাচ্ছে, অর্থাৎ একই টাকা দিয়ে নাকি ওখানে ভালো চিকিৎসা পাচ্ছে এবং দ্রুত সুস্থ হতে পারতেছে এবং চিকিৎসার ব্যয়টাও কম লাগতেছে। যদিও বাংলাদেশ এবং ভারতে টাকার মান প্রায় সমান সমান, কিন্তু তারপরে দেখা যাচ্ছে বিদেশে যে হোটেলে থেকে খরচ করে সেখানে খাবার দাবার সব কিছু কেনাকাটা ওই দেশ থেকে কিনে খেয়ে সেখানে চিকিৎসার ব্যয় কম হচ্ছে, অথচ বাংলাদেশের চিকিৎসার ব্যয় একটু বেশি হচ্ছে। আবার বলতেছে যে সময় বেশি লাগে বাংলাদেশে সুস্থ হইতে, ওখানে তাদের কম সময় লাগতেছে, অর্থাৎ চিকিৎসার মান একটু উন্নত, এইটুকু তারা মোটামুটিভাবেই নিশ্চিত করতেছে বলেই মানুষ সেখানে প্রচুর প্রতি বছর যাচ্ছে। রিসেন্টলি দেখা যাচ্ছে মানুষ চীনও যাচ্ছে। আবার ধনী যারা আছে সামর্থ্যবান তারা মূলত সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ বা থাইল্যান্ড বা আর অন্যান্য দেশগুলোতে, ইউরোপ আমেরিকাতেও যাচ্ছে। যাই হোক, মূলত দরিদ্র শ্রেণীর লোকজন বড় আকারে যাচ্ছে ভারতে, মূলত চিকিৎসা উন্নত সেবা পাচ্ছে। এই বিষয়টি বিবেচনা করেই মূলত যেখানে প্রায় বাংলাদেশে 12,000 কোটি টাকা প্রতি বছর মূলত এই জন্য ভারতে চলে যাচ্ছে। এখন চিকিৎসা মানের ক্ষেত্রে যে বিষয়টি মূলত ডাক্তারগণ নিশ্চিত করতেছে যে প্রচুর মেডিকেল কলেজ তৈরি হয়েছে, সরকারি বেসরকারি, সেক্ষেত্রে তাদের মান মনিটরিং করা যাচ্ছে না। অল্প সময়েই এত দক্ষ জনবল নিয়োগ দিতে পারতেছে না বা তৈরি করা যাচ্ছে না, বিশেষ করে সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই। যেহেতু বাংলাদেশে জনসংখ্যা প্রায় 17-18 কোটি, বিশাল জনসংখ্যা, সেই তুলনায় ডাক্তারের সংখ্যা খুবই কম। মূলত বিদেশে অন্যান্য দেশগুলোতে ডাক্তারের সংখ্যাও বেশি এবং হেলথ পলিসি থাকায় ইন্স্যুরেন্স ব্যবস্থা বা ইত্যাদি এতে চিকিৎসা সেবা ভালো পেয়ে থাকে। এবং বাংলাদেশের ক্ষেত্রে বিবেচনা দেখা যায় মোটামুটি মানুষ চিকিৎসা সকলেই ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছে, মোটামুটি তার রোগ সম্পর্কে সে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার সুযোগ পাচ্ছে, টাকা থাকলেও বা না থাকলেও মোটামুটি দরিদ্র লোক সুবিধা পাচ্ছে, একটু নিশ্চিত, এতে সন্দেহ নেই। এখন মানের ক্ষেত্রে দেখা যাচ্ছে লোকজন, বেশিরভাগই দরিদ্র লোকজনের বড় একটি অংশ ভারত চলে যাচ্ছে। সেখানে বলা হচ্ছে যে কম টাকায় চিকিৎসা পাচ্ছে, যার ফলে এই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে সংস্কারের চিন্তা করতে হবে। কেন লোকজন মূলত সেখানে ভালো সেবা পাচ্ছে? আর বাংলাদেশে সরকারি বহুত হসপিটাল রয়েছে, অনেকগুলো হসপিটাল রয়েছে প্রায় উপজেলা, জেলায় এবং রাজধানীতে। ওষুধ বিনা পয়সাও কিছু প্রাথমিক ওষুধ বা অনেক কয়েক মাসে দেওয়া হচ্ছে। সেই বিবেচনায় মানুষের চিকিৎসার মান অবশ্যই উন্নত হওয়া উচিত, উন্নত থাকার কথা। বিশেষ করে বাংলাদেশের মেডিকেল কলেজ এবং ভারত জাতিগোষ্ঠী বিবেচনায় মূলত একই স্ট্যান্ডার্ডের, একই কোয়ালিটির। জিডিপি বা অর্থনীতি, পড়াশোনা, শিক্ষা দীক্ষা এই অঞ্চল মূলত একই স্ট্যান্ডার্ডের। বিশেষ করে ইউরোপ আমেরিকার স্ট্যান্ডার্ড না হলেও ভারত এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা বা স্ট্যান্ডার্ড মূলত একই লেভেলের থাকারই কথা ছিল। বিশেষ করে যেহেতু ভারত এবং ভারতের জনসংখ্যা এবং বিশেষ করে ভারতের ডাক্তাররা অনেক সময় বাংলাদেশে পড়তে আসে, বাংলাদেশের ডাক্তাররা ভারতে পড়তে যাচ্ছে। ভারত বাংলাদেশের বিশেষ করে পড়াশোনার মান প্রায়, সিলেবাস প্রায় একই, যার ফলে এই বিষয়েও স্বাস্থ্যের মান যাতে আরও উন্নত হয়, বিশেষ করে নতুন ডাক্তার বেরিয়ে আসলে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অন্তত তাদের মান আরও উন্নত করা উচিত। বিশেষ করে তাদেরকে অন্তত ছোটোখাটো শর্ট কোর্স দিয়ে, এমনকি ভারতেও শর্ট কোর্স নিয়ে চিকিৎসা নিয়ে বা ভারত থেকেও ডাক্তার নিয়ে এসে প্রাথমিকভাবে এখানে প্রশিক্ষক হিসেবেও মেডিকেল কলেজগুলোতে নিয়োগ দেওয়া যেতে পারে। সেই সব দিয়ে মূলত দ্রুতই উন্নতি করতে হবে এবং এভাবেই অল্প সময়ের মধ্যেই মূলত যে মেডিকেল কলেজগুলো রয়েছে এগুলোকেই কিছুটা সংস্কার করে আরও আধুনিক করলে সেক্ষেত্রে সমস্যাটি দূর হয়ে যাবে দ্রুতই। এবং সংখ্যার দিক বিবেচনায় বাংলাদেশেও যথেষ্ট হসপিটাল রয়েছে এবং প্রাইভেট হসপিটাল জেলা উপজেলা প্রচুর পরিমাণে রয়েছে। সেক্ষেত্রে সরকারি এবং বেসরকারি সংখ্যার দিক বিবেচনায় বাংলাদেশে হসপিটাল বা ডিসপেন্সারি এবং অন্যান্য বিষয়গুলো, বিশেষ করে ডায়াগনস্টিক সেন্টার ইত্যাদি প্রচুর পরিমাণে, যথেষ্ট পরিমাণে রয়েছে। এবং এগুলো এখন যে জিনিসটি দেখা যাচ্ছে, লোকজন বিদেশে চলে যাচ্ছে মূলত মান বিষয়ে বিবেচনায়। মান উন্নত করলেই মোটামুটি সমস্যাটি দূর হয়ে যাচ্ছে, অন্যান্য সমস্যা তেমন নেই।
সংখ্যার দিক বিবেচনায় প্রচুর পরিমাণ ডাক্তার আছে, প্রচুর পরিমাণ জনবল বিদ্যমান স্বাস্থ্য খাতে, সেই ক্ষেত্রে সমস্যা নেই। এখন এটি বিবেচনা করে দেখতে হবে শুধু তদন্তের বিষয়, মানটুকু কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে মূলত অন্তত ভারতের স্ট্যান্ডার্ডটি হলেও মান উন্নতি করা যায়, লোকজন যাতে সেবা পাচ্ছে, বিশেষ করে দরিদ্র শ্রেণী ভারতে যে সেবা পাচ্ছে, যা খুবই আশ্চর্যজনক ব্যাপার, বাংলাদেশে পাচ্ছে না। প্রায় বিদেশে যে থেকে খেয়ে তার খরচ কম হচ্ছে এবং চিকিৎসা সে ভালো পাচ্ছে, যা খুবই হতাশাজনক। তাই এই বিষয়ে মূলত উন্নতি ঘটাতে হবে। স্বাস্থ্য খাতের জনবল যথেষ্ট পরিমাণ আছে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। মূলত সংস্কার অনেকগুলো বিষয় এসেছে, মূলত ডাক্তারদের ওষুধপত্র বা ইত্যাদি। এখন ডাক্তারদের মূলত কোম্পানি ওষুধপত্র বিনা পয়সা দেওয়া বা ডাক্তারকে সে গিফট দিয়ে তার ওষুধকে সে ক্যাম্পেইন করাচ্ছে, সেটি একটি ভিন্ন বিষয়। বিজনেস পলিসি নানান ধরনের থাকে কোম্পানিগুলো, অ্যাডভার্টাইজিংয়ের বা ক্যাম্পেইনের, বাজারজাতকরণের নানান ধরনের প্রক্রিয়া রয়েছে মার্কেটিংয়ের সারা পৃথিবীতে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করেই করতে হবে সকল কোম্পানিগুলোকেই, সেটি বড় বিষয় নয়। বড় বিষয় হলো মূলত অল্প সময়ের মধ্যেই সকল ডাক্তার এবং স্বাস্থ্যখাতের লোকজনেদের, মূলত দেশি বিদেশি লোকজন এক্সপার্ট এনে দ্রুত সময় তাদেরকে ছোটোখাটো কোর্স দিয়ে, সাপ্তাহিক বা মাসিক দিয়ে তাদেরকে, যাতে অন্তত মোটামুটি একটু উন্নত স্ট্যান্ডার্ডে তাদেরকে প্রশিক্ষিত করা যায়। বিশেষ করে পুনরায় তাদেরকে প্রশিক্ষিত করে মোটামুটি তাদেরকে কাজে লাগাতে হবে এবং সমস্যাটি দূর করতে হবে, যাতে মূলত মানুষ অন্তত ইউরোপ আমেরিকার স্ট্যান্ডার্ডে না সেবা না পেলেও আশেপাশের দেশগুলোর স্ট্যান্ডার্ডে অন্তত সেবা যেন পায়, সেই দিক বিবেচনায় কাজ করতে হবে। আর বাংলাদেশে ডাক্তারদের দক্ষতার বিষয়ে বিশেষ করে বিভিন্ন ডাক্তারগণ মূলত ইউরোপ আমেরিকাতেও কাজ করতেছে। ওইসব দেশের হসপিটালগুলোতেও দেখা যাচ্ছে বাংলাদেশের ডাক্তার চান্স পাচ্ছে এবং দক্ষতা যোগ্যতা দিয়েও ওখানে চাকরি পাচ্ছে, যার ফলে বাংলাদেশের মেডিকেল কলেজ থেকে মূলত দক্ষতা একদমই নেই, তৈরি হচ্ছে না। বিষয়টা তা নয়, তৈরি হচ্ছে, হয়তো শতভাগ নিশ্চিত করা যাচ্ছে না। অর্থাৎ দক্ষতা যথেষ্ট রয়েছে এটুকু নিশ্চিত বোঝা যাচ্ছে। বিদেশে চাকরি পাচ্ছে যেহেতু ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোতে, মূলত এখানে জাস্ট সকলকেই জাস্ট এটি পুনরায় প্রশিক্ষিত করে এবং আরও মান উন্নত যাতে হয় সেই দিক বিবেচনায় নিলেই মূলত দ্রুত সময়ের মধ্যেই স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি ঘটবে। আর সেটি মূলত ভারতের সাথে তুলনা করলে বা কম্পেয়ার করলে এবং ত্রুটিগুলো খুঁজে ডিউর করতে পারলেই মূলত দ্রুত সমাধান করা যাবে, এটুকু নিশ্চিত বোঝা যাচ্ছে। যেহেতু সরকারি হসপিটালগুলো এবং যে সেবা দিচ্ছে, বিশেষ করে ভারতের যে হসপিটালগুলো রয়েছে ওইগুলো মূলত এক প্রকার বাংলাদেশের লেবেট বা ইত্যাদি স্কোয়ার বা এই লেভেল হসপিটালগুলোই মূলত। সেক্ষেত্রে এই হসপিটালগুলোও কেন পারতেছে না, সেগুলো বিবেচনার বিষয়ে দেখতে হবে যে ভারতের হসপিটালগুলো পারতেছে আর স্বল্প মূল্যে চিকিৎসা দিতে পারতেছে, বিশেষ করে দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যেতে পারতেছে। এবং আমাদের হসপিটালগুলো যেগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে, ডাক্তার রয়েছে, যথেষ্ট জনবল রয়েছে, তারপরেও তারা পারতেছে না, বিষয়টা কেমন ব্যাপার? ভারতের ডাক্তারও এখানে অনেকেই এসে কাজ করতেছে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ডাক্তারদের মূলত পুনরায় প্রশিক্ষণ দিয়ে, শর্ট কোর্স দিয়ে মূলত তাদেরকে দক্ষ করে এগুলোকেই মূলত পুনঃসংস্কার করলেই বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ, মূলত স্বাস্থ্য খাত এটি উন্নত হয়ে উঠবে। আর যথেষ্ট জনবল রয়েছে এবং প্রচুর পরিমাণে হসপিটাল রয়েছে সারা বাংলাদেশেই, বিশেষ করে উপজেলা থেকে জেলা শহর রাজধানী পর্যন্ত। সেই দিক বিবেচনায় এই সমস্যাটি দ্রুতই সমাধান করা সম্ভব বলে মনে করছি।